বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত। এখন খবর বিস্তারিত। এখন সংকটমুক্ত নন মহানায়িকা সুচিত্রা সেন। তার অবস্থা স্থিতিশীল বলে জানান চিকিৎসকরা। তাকে হাসপাতালে গিয়ে দেখে আসেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। সংকটমুক্ত নন মহানায়িকা সুচিত্রা সেন। রক্তে অক্সিজেনের মাত্রা বাড়লেও সংকট কাটল না সুচিত্রা সেনের। এদিনও তার চিকিৎসক সুব্রত মৈত্র জানিয়ে দেন বিপদমুক্ত নন মহানায়িকা, তবে তিনি স্থিতিশীল। একবার অবস্থার অবনতি হওয়ায় বেশ চিন্তায় পড়ে যান হাসপাতালের চিকিৎসকেরা। টিউবের মাধ্যমে খাওয়ানো হয় মহানায়িকাকে। শরীরে ধকল হওয়ার ফলে বেশ খানিকটা দুর্বল হয়ে পড়েন সুচিত্রা সেন। গতকাল রাত থেকে ইশারায় সাড়া দিচ্ছিলেন মহানায়িকা। সারা রাত তার কাছে ছিলেন মেয়ে মুনমুন। সকাল থেকে সুচিত্রা সেনের অবস্থা আবার কিছুটা সন্তোষজনক হতে শুরু করে। ডক্টর সুব্রত মৈত্র বলেন, সুচিত্রা সেনের শারীরিক অবস্থা স্থিতিশীল। তার রক্তে অক্সিজেনের মাত্রাও বেড়েছে। সকাল 11:30 নাগাদ খুলে নেওয়া হয়েছে টিউব। মাস্কের মাধ্যমে নন ইনভেসিভ ভেন্টিলেশনে অসুবিধা হচ্ছিল, উনি সিনক্রোনাইজ করতে পারছিলেন না, যার জন্য যতক্ষণ করে রাখার দরকার রাখা যাচ্ছিল না। কিন্তু যেহেতু এখন আমাদের শ্বাস লাইনেতে একটা টিউব দেওয়া আছে, সেই টিউবের মধ্যে আমরা কিন্তু নন ইনভেসিভ ভেন্টিলেশনে দিচ্ছি এবং সেই নন ইনভেসিভ ভেন্টিলেশনে উনি আপাতত সাড়া দিয়েছেন। অক্সিজেনের মাত্রা বেড়েছে, পালস ব্লাড প্রেশার ঠিক আছে, এখন উনি কমফোর্টেবল আছে। আমরা সকালবেলা একটু আশঙ্কায় ছিলাম যে টিউব বের করার পরে মিসেস সেন কীরকম থাকবেন, কিন্তু টিউব বের করার পরে উনি নিজে নিঃশ্বাস নিতে পারছেন, তবে অবভিয়াসলি দুর্বল, এবং যার জন্য ফিজিওথেরাপি কিছুক্ষণের জন্য করা হয়েছে। ভেতরে কফ কিছুটা আছে। মহানায়িকা কেমন আছেন তা জানতে হাসপাতালে যান রাজ্যের বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। বাইরে বেরিয়ে এসে তিনি বলেন, আমি সুচিত্রা সেনকে সামনে থেকে দেখে আসিনি। এই অবস্থায় তাকে বিরক্ত না করাই ভালো বলে আমার মনে হয়েছে। তবে সংকট এখনো কাটেনি বলেই জানিয়েছেন চিকিৎসকেরা। আমি ডক্টর সুব্রত মৈত্রের সঙ্গে কথা বলেছি। ওরা কালকে যা বলেছেন সেটাই বলছেন যে পেশেন্টের কন্ডিশন ক্রিটিক্যাল কিন্তু স্টেবল আছে। শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও সংকট না কাটায় এখনও মহানায়িকাকে নিয়ে চিন্তা কাটেনি চিকিৎসকদের মধ্যে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ত্রিপুরা স্টেট ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রয়াত ইঞ্জিনিয়ার দেবাশিস ঘোষের স্মরণে রাজধানীর প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয় এক স্মরণসভা ও রক্তদান শিবির। উপস্থিত ছিলেন মন্ত্রী মানিক দে সহ অন্যান্যরা। ত্রিপুরা স্টেট ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রয়াত ইঞ্জিনিয়ার দেবাশিস ঘোষের স্মরণে আয়োজন করা হয় এক স্মরণসভা ও রক্তদান শিবিরের। আগরতলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয় এই স্মরণসভা ও রক্তদান শিবির। উপস্থিত ছিলেন রাজ্যের বিদ্যুৎ ও পরিবহন মন্ত্রী মানিক দে সহ অ্যাসোসিয়েশনের সদস্যরা। প্রয়াত ইঞ্জিনিয়ার দেবাশিস ঘোষের স্মরণে আয়োজিত এই রক্তদান শিবিরে মোট 46 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। মন্ত্রী মানিক দে রক্তদাতাদের সাথে কথাও বলেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। তথ্য সংস্কৃতি দপ্তর, কৈলাসহর মহকুমা প্রশাসন ও গড়নগর ব্লকের যৌথ উদ্যোগে ঊনকোটিতে শুরু হলো দুদিনব্যাপী মকর সংক্রান্তি মেলা। ঐতিহ্যবাহী এই মেলার উদ্বোধন করেন সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী বিজিতা নাথ। তথ্য সংস্কৃতি দপ্তর, কৈলাসহর মহকুমা প্রশাসন ও গৌরনগর ব্লকের উদ্যোগে এবং ত্রিপুরা পর্যটন উন্নয়ন নিগম উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সার্বিক সহযোগিতায় আজ সন্ধ্যায় রম্যভূমি ঊনকোটিতে দুদিনব্যাপী মকর সংক্রান্তি মেলা শুরু হয়। মেলার উদ্বোধন করেন সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী বিজিতা নাথ। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি হাসিরানী ভট্টাচার্য, সহকারী সভাধিপতি লক্ষণ কর, ঊনকোটি জেলার পুলিশ সুপার কমল চক্রবর্তী, কৈলাসহরের এসডিএম অজিত শুক্ল দাস সহ আরও অন্যান্য আধিকারিকগণ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বিজিতা নাথ বলেন, ঊনকোটি আমাদের রাজ্যের পরিচয় বহন করে সারা দেশে তথা বিশ্বের কাছে। কেননা প্রায় দিনে ঊনকোটিতে দেখতে রাজ্যের মানুষের পাশাপাশি আমাদের দেশের বিভিন্ন রাজ্যের মানুষ সহ বিদেশি পর্যটকরা আসেন ঊনকোটি দেখতে। এইসব নানান কারণে রাজ্য সরকার ঊনকোটির এই মকর সংক্রান্তি মেলাকে ক্যালেন্ডারে যোগ দিয়েছে। এছাড়া মন্ত্রী বিজিতা নাথ বলেন, বলতে পারি অটুট করতে পেরেছি আমরা, তবে এটা বলবার সুযোগ নেই। ভাতৃত্ব বোধ সৃষ্টি হয়েছে বা অনেক মজবুত হয়েছে, কিন্তু সন্ত্রাসবাদ শেষ হয়ে গেছে বা বিচ্ছিন্নবাদীরা নির্মূল হয়ে গেছে এই কথা আমরা বলতে পারছি না এখনো। কারণ এখনো আমরা দেখি খুব সাধারণ বিষয় নিয়ে একটা অসাধারণ কাণ্ড ঘটানো বা আবার একটা হুমকির সুরে বলে দেওয়া যে এমন হয়নি যখন, তাহলে তেমনটা আমি করে নেব। এই যে এই বিষয়গুলো ঠিক ভাবে আমাদের মনে হয় একটু কোথাও ঘাটতি রয়ে গেছে আমাদের, অথবা আমরা আমাদের গার্জিয়ান যারা আমাদেরকে পরিচালনা করছেন
সরকার পরিচালনা, প্রশাসন পরিচালনা, আমরা যারা নির্বাচিত সংস্থারত আমাদের অফিসার বন্ধু যারা রয়েছেন তারা করছেন, এই কথাটা বললে খুব সঠিক বলা হবে বলে আমি মনে করি না। এই দিনের এই উদ্বোধনী অনুষ্ঠানের পরে 2 দিনব্যাপী এই মেলা প্রাঙ্গণে সারাদিনব্যাপী রাজ্য ও বহিরাজ্যের শিল্পীদের নিয়ে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। প্রচণ্ড শীতের মধ্যেও ঊনকোটির মকর সংক্রান্তি মেলাতে প্রচুর দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা গেছে। কৈলাসহর থেকে প্রিয়তোষ দাসের রিপোর্ট, খবর ত্রিপুরা। সোনামুড়া শহরের উপর অবস্থিত রিজার্ভ ট্যাঙ্কের সংস্কারে হাত দিয়েছে পিডব্লিউডি দপ্তর ও সোনামুড়া নগর পঞ্চায়েত। তৈরি করা হবে পুকুরের চারপাশে মনোরম বসার জায়গা। সাজিয়ে তোলা হচ্ছে সোনামুড়া শহরকে। সোনামুড়া কোর্ট বিল্ডিং, সোনামুড়া মোটর স্ট্যান্ডের পর এবার যুক্ত হতে যাচ্ছে আরও একটি পালকের। সোনামুড়া বক্সনগর সড়কের পাশে সোনামুড়া শহরের প্রাণকেন্দ্রে রয়েছে বহু পুরানো রিজার্ভ পুকুর। একটা সময় সোনামুড়া শহরে জনগণকে পানীয় জল সরবরাহ করা হতো, যদিও বর্তমানে বিকল্প পানীয় জলের ব্যবস্থা হওয়ার পর রিজার্ভ পুকুর থেকে আর বর্তমানে পানীয় জল সরবরাহ করা হয় না। দীর্ঘদিন ধরেই সোনামুড়া নগর পঞ্চায়েতের একটা পরিকল্পনা ছিল যাতে রিজার্ভ পুকুরটাকে একটা মনোরম ক্ষেত্র গড়ে তোলা যায়, কারণ বহু পুরনো এই পুকুরটির চারপাশ ভাঙতে ভাঙতে এখন মূল সড়কের খুব কাছে চলে এসেছে। তাই অবশেষে পিডব্লিউডি দপ্তর ও নগর পঞ্চায়েত হাত লাগিয়েছে এটা সংস্কারে। প্রথম পর্যায়ে মোট 1,30,00,000 টাকা ব্যয় ধরে কাজ শুরু হয়েছে। পুকুরটি খনন করে তার চার ধারকে ভরাট করা হবে এবং চারপাশে বৃদ্ধ ও শিশুদের বসার জন্য জায়গা করে দেওয়া হবে। লাগানো হবে বিভিন্ন রকমারি গাছের চারা ও ফুলের বাগান। যেহেতু রিজার্ভ পুকুরের উত্তর দিকে রয়েছে কোর্ট বিল্ডিং, সেহেতু অনেক লোকের সমাগম হবে এখানে। তাই কথা বলা হয়েছে আইন দপ্তরের সাথেও। বিধায়ক শ্যামল চক্রবর্তী সম্পূর্ণ কাজের বিষয়ে জানাতে গিয়ে বলেন, সোনামুড়া শহরের উপর দিয়ে যে রাস্তাটা গেছে বক্সনগরে, সেই রাস্তার পাশেই আমাদের রিজার্ভ ট্যাঙ্ক। একসময় এটা থেকে পানীয় জলের ব্যবস্থা তো সারা সোনামুড়া শহরবাসী, এখন বিকল্প পানীয় জলের ব্যবস্থা হয়েছে, কিন্তু এটা কত বছর আগে কাটা হয়েছে সেটা আমাদের ঠিক ধারণার মধ্যে নেই, অনেক পুরনো। ওইটা ভাঙতে ভাঙতে রাস্তার যে ব্ল্যাক টপিং তার পাশে চলে গেছে, এখন একদম রাস্তা ভেঙে গেছে। তার জন্য অনেকদিন আগে থেকে আমি যখন নগর পঞ্চায়েতের চেয়ারম্যান ছিলাম তখনই এটা প্রস্তাব করা হয়েছিল যে এটার পারগুলি বাঁধিয়ে তারপরে শহরের উপরে বয়স্কদের বসার সেভাবে জায়গা নেই, এটা শহরের বিউটিফিকেশন এবং মানে বয়স্ক লোকদের বসার জায়গা, বাচ্চাদের একটু বসার জায়গা, পূর্ববারে অনেকটা জায়গা আছে, সবটা মিলিয়ে একটু পার্ক এবং এটাকে বাঁধানো, এই দুইটা মিলে যাতে একসাথে করে তাহলে শহরেরও সৌন্দর্য বাড়বে, সেই জন্য বলা হয়েছিল। তো এটা অনেকদিন হয়েছে, পিডব্লিউডি দপ্তরও তাদের এস্টিমেট করেছে, সেইভাবে বিষয়গুলি পাস হচ্ছিল না, হয়তো বা টাকা পয়সার সংস্থানের দিক থেকে একটু অসুবিধা ছিল। যাই হোক, এখন এটা করানোর জন্য দপ্তর একটা উদ্যোগ নিয়েছে, আমরাও খুব খুশি এই কাজটা করানোর জন্য। আমি বলে এখন সেই উদ্যোগের মধ্যে কাজকর্ম শুরু হয়েছে। তা আমরা প্রাথমিকভাবে শুনেছি প্রথম যে পর্যায়, সেই পর্যায়ে প্রায় 1,30,00,000 টাকার একটা প্রজেক্ট তৈরি করেছে, তারপরে দ্বিতীয় পর্যায়ের কাজও শুরু হবে। তাতে আইন দপ্তরের কাছেও আমরা, যেহেতু এখানে কোর্ট বিল্ডিং এসেছে, তাতে সমস্ত মানুষ এখানে আসবে, সেদিক থেকে আইন দপ্তরের কাছেও একটা টাকা চাওয়া হয়েছে। যে দপ্তরেই হোক, আমরা চাই এটার চারদিক বাধাই করে এখানে আমাদের শহরের সৌন্দর্য বাড়ানো এবং মানুষের এখানে বিকালবেলা একটু বসার জায়গা, সেইভাবে এটার মধ্যে নানা ধরনের গাছ লাগানো, ফুলের গাছ লাগানো, এই সমস্ত একটা পার্কের ব্যবস্থা সেখানে করা হবে। সেটা হলে পরে মানুষের বিকালবেলার দিকে একটু বসার জায়গা হয়ে গেল, তাতে সুবিধা হলো। বাচ্চাদের নিয়ে যেতে পারে, এটাতে বহু মাছ হয়, বাচ্চারা সেখানে বসে বসে এই সমস্ত মাছ দেখতে পারে। আমাদের অন্যান্য দিঘিতে উদয়পুরের যেরকম দেখা যায় সেইভাবে করা যেতে পারে, সেটাও মাঝখানে ফোয়ারা টোয়ারা দেওয়া যেতে পারে, এই সমস্ত বলা হয়েছে। সেগুলির একটা পরিকল্পনা নিয়ে কাজটা শুরু হয়েছে। আমরা দপ্তরের উপর খুবই খুশি কাজটা শুরু করা। নগর পঞ্চায়েতের চেয়ারম্যান নারায়ণ চক্রবর্তী জানান, এসডিএম অফিস কর্পোরেশন ডেভেলপমেন্টের একটা চিন্তা ভাবনা আছে। তো এই রিজার্ভ ট্যাঙ্কটাকেও উন্নতিকরণের জন্য একটা
এই প্রজেক্টের মধ্যে আছে। আমরা এখন আপাতত রিজার্ভ ট্যাঙ্কটার জলটা পরিষ্কার করে এটা চারোটা পার রিটেনিং ওয়াল দিয়ে মজবুত করার পর আবার সেটাকে মানুষ ব্যবহার করার উপযোগী জলের ব্যবস্থা করা এক, এবং মাছ চাষও থাকবে। আর দুই চারোপারের মধ্যে পার্ক সিস্টেম, যাতে মানুষ অবসর বিনোদনের জন্য একটা সময় কাটাতে পারে, বিশেষ করে যারা পেনশন প্রাপ্ত বা যারা প্রাপ্তবয়স্ক তাদের জন্যই এখানে বসার একটা আমরা ব্যবস্থা করব। সেই উদ্দেশ্যেই এই কাজ হাতে নেওয়া হয়েছে। এই ধরনের একটি উদ্যোগ নেওয়াতে স্বভাবতই খুশি সোনামুড়াবাসীরা। টুটন চৌধুরীর রিপোর্ট, খবর ত্রিপুরা। পৃথিবীর অসংখ্য মানুষের ভিড়ে আজ ভবঘুরের সংখ্যা কেবলই বৃদ্ধি পাচ্ছে, কিন্তু তাদের জন্য নেই স্বেচ্ছাসেবী সামাজিক সংস্থার কোনো দৌড়ঝাঁপ। শহরের কথা উঠলে একটা জনসমুদ্র চলে আসে। রাস্তা মানে অবারিত নদী, গণমানুষের জোয়ার ভাটার টানে ব্যস্ততা, আড্ডা আর শহরে ভাষা। শহর মানে চিড়িয়াখানা। চেহারাটা মোটের উপর পরিচিত। নোংরা ছেঁড়া পোশাক, আস্তাকুর থেকে খাবার তুলে তা মুখে দিচ্ছে অনেকে। রাস্তার একধারে শুয়ে বসে আনমনে দিনাতিপাত করা এই চেহারাগুলো দেখা যায় গ্রাম থেকে শহরের প্রায় সর্বত্রই। খোয়াই শহর এবং শহরতলির প্রতিটি ব্যস্ততম জায়গায়, বিভিন্ন রাস্তায়, বিশেষ করে খোয়াই শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত কোহিনুর কমপ্লেক্সে নৃপেন চক্রবর্তী অভিন্ন থেকে শুরু করে খোয়াই মহকুমা হাসপাতালে আনাচে কানাচে ভবঘুরেদের এলোমেলো অবস্থায় দেখা যায়। মাঝে মধ্যে ওদের বেখাপ্পা আচরণে নাস্তানবোধ হতে হয় পথচারী থেকে গাড়ি চালকদেরও। অথচ এই ভবঘুরেদের চিকিৎসার এবং পুনর্বাসনের জন্য যদি কোনো এনজিও, ক্লাব বা যে কোনো সামাজিক সংস্থা এগিয়ে আসতো, তাহলে হয়তো এতদিনে অনেকে সুস্থ জীবন ফিরে পেতে পারত। কারণ সুপ্রিম কোর্টের এক আদেশ বলে প্রশাসন কোনোভাবে ভবঘুরেদের উপর কোনো প্রশাসনিক হস্তক্ষেপ করতে পারছে না। প্রয়োজন স্বেচ্ছাসেবী সংগঠনকে এগিয়ে আসা, তাহলে প্রশাসনিক তৎপরতায় ভবঘুরেদের পুনর্বাসন সম্ভব। তবে আমাদের রাজ্যে ক্লাব, এনজিও বা সামাজিক সংস্থাকে শুধুমাত্র পুজো পার্বণে নয়, এগিয়ে এসে সামাজিক দায়িত্বটা পালন করতে হবে। তবে এমনটা কিন্তু খোয়াই মহকুমা কিংবা গোটা জেলায় ঘটতে কখনো চোখে পড়েনি। হাসপাতাল বা সরকারি ভবঘুরে আবাসনের চিকিৎসা এবং আবাসিকদের জন্য কোনো ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে পথে প্রান্তরে ঠাঁই হয়েছে ভবঘুরেদের। তাই রাস্তায় বাড়ছে ভবঘুরের সংখ্যা। সংস্থাগুলো এগিয়ে এসে প্রশাসনকে সাহায্য করলে ভবঘুরেদের অবস্থার উন্নতি হতো, কিন্তু ওদের বর্তমান দশা সভ্য সমাজের কাছে এক লজ্জার। ভিখারি নামটা অতীতের পাতায় চলে গেছে ঠিকই, কিন্তু তার বদলে স্থান করে নিয়েছে ভবঘুরেরা। সংখ্যাটা ক্রমশ বাড়ছে, কারণ নেই কোনো সংস্থার উদ্যোগ। এই মুহূর্তে খোয়াই মহকুমাতে 10 থেকে 15 জন ভবঘুরে রয়েছে, তবে মহিলার সংখ্যাটাই বেশি। তাদের বিব্যস্ততার জন্য শহরে চলাটা কখনো কখনো দুঃসাধ্য হয়ে পড়ে। তবুও আমাদের মধ্য থেকে কেউ এগিয়ে আসছে না। হয়তো মুখ খুলে রাজপথ বরাবর দাঁড়িয়ে কোনো এক ভবঘুরে বলতেই পারে, বৈচিত্র্যময় এই পৃথিবীর অসংখ্য মানুষের ভিড়ে আজ আমি অবহেলিত এক ভবঘুরে। জেগেছে মধ্যরাতে আজ, মধ্যরাতে আজ, মধ্যরাতে আজ, মধ্যরাতে আজ, মধ্যরাতে আজ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। মদের কারণে মৃত্যু হলো 2 জনের। ঘটনা কমলপুর মায়াছড়ি 10 নং এলাকায়। মৃত দুজনের নাম নিতাই তাঁতি ও তার মেয়ে মণি তাঁতি। পৌষ পার্বণের রাতে মদের কারণে মৃত্যু হলো 2 জনের। মৃতের নাম নিতাই তাঁতি ও তার মেয়ে মণি তাঁতি। ঘটনা কমলপুর মায়াছড়ি পঞ্চায়েতের 10 নং এলাকায়। ঘটনায় জানা যায়, গতকাল মধ্যরাতে নিতাই মদ্যপ অবস্থায় তার বাড়ি থেকে বের হয়, কিন্তু কিছুক্ষণ পর এলাকাবাসীরা নিতাই তাঁতিকে একটি পুকুরের পাড়ে রাস্তায় পড়ে থাকতে দেখে খবর দেয় মণি তাঁতিকে। মণি এসে তার বাবার মৃতদেহ দেখে সে হৃদরোগে আক্রান্ত হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আজ সকালে পুলিশ মৃতদেহ দুটিকে ময়নাতদন্তের জন্য বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে নেয়। ঘটনায় তদন্তকারী পুলিশ অফিসার গৌতম সিনহা জানায়, দিকে থানাতে খবর আছে যে 10 নম্বর মায়াছড়িতে বাবা এবং মেয়ে মৃত অবস্থায় পাওয়া গেছে। ডিউটি অফিসার আমাকে খবর দেওয়ার পর আমি গাড়িটা নিয়ে গেলাম, ওমেন এসআই সহ। কে দেখি রাস্তার উপরে বাবা
পরে আছে চাদর দিয়ে ঢাকানো, এবং ঘরের মধ্যে মেয়ে চাদর দিয়ে লেপ দিয়ে ঢাকা অবস্থায় আমরা পেয়েছি। জিজ্ঞাসাবাদ করার পর তারা বললো বাবা অতিরিক্ত ঠান্ডা, একটু পৌষ সংক্রান্তি উপলক্ষে কিছু ড্রিঙ্ক করেছিল, এই ঠান্ডাতে কাবু হয়ে মারা গেছে। এর কিছু তারা কিছু বলতে পারে না। মেয়েটা বাবার মরার খবর শুনে আত্মচিৎকারে কান্নাকাটি করতে করতে হঠাৎ স্ট্রোকের মতো অবস্থা হয়ে মেয়েটাও মারা গেছে। জানা যায় মকর সংক্রান্তি উপলক্ষে পরিবারের সকলেই মদ পান করে গত রাতে। নিতাই, মেয়ের জামাই নিরঞ্জন, মেয়ে মণি একসঙ্গে 10 নং এলাকায় বসবাস করত। মৃতা মণিতাতির 1.5 বছরের একটি কন্যা সন্তানও রয়েছে। একই পরিবারের 2 জনের মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে। আমাকে ডাক যেত পয়সা বিবরণ ভেঙ্গা আমার বিয়ে থেকে মারা গেছে। এরপরে আমি আইলাম, আমাতে আমি জিজ্ঞাসা করলাম কেমন খেতে হয়েছে না, ওই বাবা যেখানে মারা গেছে মেয়েটা গিয়েছে তার বাপের দেখছে বাবার মৃত্যুগত, ওই মেয়েটা এসে চিৎকার করে কাঁদছে, কেঁদেছে, মেয়েটা মারা গেছে। এই ঘটনা কি মোট কালকে তো সংক্রান্তি গেছে, তা আমি কি করবো, কিন্তু আগে মাঝে মধ্যে আমার বিয়ে একটু খাইতো। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। যশোরের জৌলুসে ঈদে মিলাদুন্নবী পালন করেন রাজধানীর ইন্দ্রনগর গাউছিয়া সমিতি। তারা ইন্দ্রনগর থেকে রাজধানীর বিভিন্ন পথ ও পরিক্রমা করেন। যশোরের জৌলুসে ঈদে মিলাদুন্নবী পালন করেন রাজধানীর ইন্দ্রনগর গাউছিয়া সমিতি। এই দিন তারা ইন্দ্রনগর থেকে রাজধানীর বিভিন্ন পথ ও পরিক্রমা করেন। পরে আগরতলা ক্যান্সার হাসপাতালে রোগীদের মধ্যে ফল ও মিষ্টি বিতরণ করেন। চলে ইন্দ্রনগরে দোয়া ও মিলাদ পাঠ। রবিউল আওয়ালের 12 তারিখ বিশ্বনবী হযরত মোহাম্মদ রাসূলুল্লাহ শান্তির বার্তা নিয়ে পৃথিবীতে আসেন। এই দিনে সারা রাজ্যে মুসলিম ধর্মাবলম্বীরা বিভিন্ন মসজিদ ও বাড়িঘরেও মিলাদ মাহফিলের আয়োজন করে দিবসটি উদযাপন করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ ফাতে দোয়াজদাম অর্থাৎ আমাদের বিশ্বনবী হযরত মোহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়ার বুকের মধ্যে 12 রবিউল আউয়াল রোজ সোমবার সুবে সাদেক এই দুনিয়ার মধ্যে আসছিলেন। এই শান্তির বার্তা নিয়ে এই দুনিয়ার সকল মানুষের কল্যাণের জন্য। যখন দুনিয়া পরম বিপর্যয়ের মধ্যে পড়েছিল তখন ওনার বার্তা নিয়ে দুনিয়ার বুকের সমস্ত অকল্যাণ, অশান্তি, হিংসা, বিদ্বেষ, মারামারি সমস্ত দূর করার জন্য আজকের এই দিনের মধ্যে উনি তশরিফ এনেছিলেন, আগমন করেছিলেন। এই আগমনের উপলক্ষে আমরা ইন্দ্রনগর আগরতলা গাউসিয়া সমিতি ও অধ্যক্ষ সৈয়দ শামসুল হুদা রহমতুল্লাহ আলাইহির পক্ষ হতে আজ এক বিশাল জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে এক জুলুস বের করছি। এই জুলুসটি আজকে ইন্দ্রনগর ইউসুফিয়া রহমতুল্লাহ আলাইহির রোজা পাক থেকে আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে অবশেষে দোয়া ও বিশেষ মোনাজাতের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হবে। আজ বিকাল 3 ঘটিকার সময় আগরতলা ক্যান্সার হসপিটালের সম্মুখে ক্যান্সার রোগীদের বিশেষভাবে তাদেরকে ফল ও মিষ্টি বিতরণ করা হবে। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ মুর্শিদুল আলম। কি আপনার এই যে গাজী মসজিদে কি? ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। পৌষ সংক্রান্তির দিনে হরিনাম সংকীর্তনের সঙ্গে বাড়ি বাড়ি ঘুরে বাতাসা তিল্লাই লুট দেওয়ার প্রথার কথা ভুলেনি বাঙালি। তারই প্রমাণ মিলল তেলেমারার বিভিন্ন এলাকায়। হারিয়ে যায়নি বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও কৃষ্টি। ইন্টারনেটের যুগেও ধরে রেখেছে কৃষ্টিকে এখনও। বলছিলাম পৌষ সংক্রান্তির দিনের হরিনাম সংকীর্তনের সঙ্গে বাড়ি বাড়ি ঘুরে বাতাসা তিলাই আর কদমা লোড দেওয়ার প্রথার কথা। তেলিয়ামুড়ার বিভিন্ন এলাকায় লক্ষ্য করা যায় বাঙালির চিরাচরিত সেই কীর্তনের দৃশ্য। গানের তালে তালে নৃত্য করে বাড়ি বাড়ি ঘোরা আর কীর্তনের শেষে লোড দেওয়া। এখানে বয়স্কদের সঙ্গে তাল মিলিয়ে যুবক যুবতী এবং মহিলাদের উপস্থিতি ছিল, যা আকৃষ্ট করে সকলকে। সত্যিই প্রয়োজন আজকের সমাজে এরকম সংস্কৃতি যুবক যুবতীদের নিজের কৃষ্টির সঙ্গে জড়িত রাখতে পারবে।
তেলিয়ামুড়া থেকে সঞ্জিত দাসের রিপোর্ট, খবর ত্রিপুরা। রাজধানীর উত্তর গেট সংলগ্ন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার এটিএম কাউন্টারটিতে ভাঙচুর চালায় কে বা কারা? এই ঘটনায় শহরের নিরাপত্তা আবারও প্রশ্নচিহ্নের মুখে। রাজধানীর উত্তর গেট সংলগ্ন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার একটি এটিএম কাউন্টারে রাতের অন্ধকারে ভাঙচুর চালায় কে বা কারা? ঘটনা গতকাল রাতে। আজ সকালে আশেপাশের লোকজন দেখতে পায় এটিএম কাউন্টারটির দরজা ও বাইরের কাচ ভাঙা।